হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি সকলের পুজো খুব আনন্দের সাথে কাটুক। তো তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 5E মডেল, যেটার আমরা থিওরি এবং তার সঙ্গে আমরা কিছু এমসিকিউও আলোচনা করব, যেটার মাধ্যমে আমাদের যে বিষয়টা আমরা শিখছি সেই বিষয়টাতে একটা শক্ত একটা ধারণা, মজবুত একটা ধারণ ক্ষমতা আমাদের মধ্যে গেঁথে থাকবে, আমাদের মাথার মধ্যে। তো চলো দেখে নিই আমাদের কি আছে এই আলোচনার মধ্যে। দেখো, ওভারভিউ অফ 5E মডেল, অর্থাৎ কি বলছি এখানে বলছি 5E যে মডেল রয়েছে তার সংক্ষিপ্ত একটা আলোচনা। আমি যদি বলি সংক্ষিপ্ত, ছোটোভাবে বলো 5E মডেল কি, তো সেটা এখানে বলা হয়েছে। দেখো কি লিখেছি আমি, দেখো এখানে আমি পড়বো, দ্য 5E মডেল ইজ আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। তো স্ট্রাকচার কী বলবো, কাঠামোগত বা গঠনগত একটা অ্যাপ্রোচ বা পদ্ধতি বলতে পারি। কিসের পদ্ধতি না, টু টিচিং অ্যান্ড লার্নিং। তো টিচিং এবং লার্নিং অর্থাৎ শিক্ষণ এবং শেখানোর যে প্রসেসটা, যে প্রক্রিয়া রয়েছে তারই একটা কাঠামো বলতে পারি, সেটাকে আমরা বলছি 5E মডেল। যেটা ডেভেলপ করেছে কে বা তৈরি করেছে কে, বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলছি BSCS। তাহলে 5E মডেল যেটাকে 5E মডেলটাকে তৈরি করেছে যে, সেটা হচ্ছে BSCE, যেটাকে আমরা বলছি বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডি। এবং এটা হচ্ছে একটা শিক্ষণ যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রসেসটাকে আমরা কীভাবে শিখবো, কীভাবে কোনো বিষয়টা বাচ্চাদের সামনে আমরা পড়াবো, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, যে কোনো বিষয়কে আমরা কিন্তু এই 5টি এই যে 5E বলছি 5E এর মাধ্যমে কীভাবে আমরা বাচ্চাদেরকে শেখাবো, সেই প্রসেসটা, সেই কাঠামোটাকে আমরা বলছি 5E মডেলের মাধ্যমে, যে সেই পদ্ধতিটার মাধ্যমে আমরা কিন্তু শেখাবো বাচ্চাদেরকে। ইট এনগেজেস স্টুডেন্টস ইন অ্যান অ্যাক্টিভ লার্নিং প্রসেস। তো এই যে 5E মডেলটা, এটা বাচ্চাদেরকে কী করছে, অ্যাক্টিভ লার্নিং প্রসেসের মাধ্যমে শেখাচ্ছে। অ্যাক্টিভ লার্নিং প্রসেস অর্থাৎ শেখানোর প্রসেসটাতে বাচ্চারা কিন্তু সক্রিয় থাকবে। এই যে সক্রিয় বা অ্যাক্টিভ কথার অর্থ কী, সক্রিয় বা অ্যাক্টিভ বলতে বোঝানো হচ্ছে যেখানে যে পড়াশোনাটা হবে সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক পড়াশোনা, চাইল্ড সেন্টার এডুকেশন যেটাকে আমরা বলছি, লার্নার সেন্টার এডুকেশন যেটাকে আমরা বলছি, যেখানে কিন্তু টিচার একজন ফেসিলিটেটর অর্থাৎ সাহায্যকারী ভূমিকায় থাকবেন, এবং বাচ্চারা এখানে হাতে কলমে কোনো কিছু হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো কিছু শেখার চেষ্টা করবে। বাচ্চারা কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবে, কোনো কিছু সমাধান করার চেষ্টা করবে। বাচ্চারা ক্রিটিক্যাল থিঙ্কিং করবে। বাচ্চারা যে জিনিসটা, যে ক্লাসের মধ্যে পড়ছে বা যে বিষয়টা সম্বন্ধে জানে, তার বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, বা নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করবে। তারপর কি বলবো, যে জিনিসগুলো তারা নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করবে, এই জিনিসটা কেন হলো বা এই জিনিসটা কেন হলো না, এই ধারণাবোধ এর মাধ্যমে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু বৃদ্ধি পাবে। তো এগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ প্রসেস, যেখানে বাচ্চা গ্রুপ ওয়াইজভাবে কিন্তু কোনো কিছু কোলাবোরেটভাবে বন্ধুর সাথে আলোচনা, কোনো প্রজেক্টের মাধ্যমে কাজ করবে। এটাকে কিন্তু আমরা বলছি অ্যাক্টিভ লার্নিং, যেখানে বাচ্চা সক্রিয় থাকবে। প্রমোটিং ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন। তার প্রমোট করছে ডেপথ, মানে গভীরভাবে আন্ডারস্ট্যান্ডিং। কোনো একটা বিষয় যখন বাচ্চাদের সামনে পড়ানো হচ্ছে, সেটা শুধুমাত্র উপর পড়ে গেল তা নয়, সেই বিষয়টার সম্বন্ধে একটা শক্ত, একটা মজবুত একটা ধারণা বাচ্চাদের মনের মধ্যে, মাথার মধ্যে গেঁথে দেওয়া হবে। এবং তার রিটেনশন অর্থাৎ, এবং সেই বিষয়টা যে ধারণ ক্ষমতা, সে যেন দীর্ঘস্থায়ী হয়, যে আজকে আমি পড়লাম কালকেই ভুলে গেলাম, এরকমভাবে পড়াশোনাটা হবে না। বিষয়টাকে এমনভাবে পড়ানো হবে, এমনভাবে বোঝানো হবে যেন দীর্ঘস্থায়ী থাকে, এবং তার মাথার মধ্যে যেন সেই জিনিসটা গেঁথে যায় একদম, যে সেই জিনিসটা যেন সে কোনো সময় যেন ভুলতে না পারে, সেটাকেই বলা হয়েছে। তো যেটা বাংলায় আছে সেটা তোমরা একটু পড়ে নিও, আমি যেটা বোঝানো সেটা আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, হোয়াট ইজ 5E মডেল। তো আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। খুব সহজভাবে যদি বলি যে 5E মডেল কী, তো তখন আমরা বলবো যে 5E মডেল হচ্ছে, দেখো 5E মডেল হলো 5E মডেল ইজ আ টিচিং অ্যান্ড লার্নিং ফ্রেমওয়ার্ক দ্যাট কনসিস্ট অফ 5 ফেজেস। তো 5E মডেল হচ্ছে টিচিং এবং লার্নিং একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো বা স্ট্রাকচার বলতে পারি, যেটার মাধ্যমে কী করা হচ্ছে, এর কিসে না, টিচিং এবং লার্নিং, শিক্ষণ প্রক্রিয়ার, এবং এর 5টি ফেজ রয়েছে। সেই 5টি ফেজ কি, চলো আমরা দেখে নিই। দেখো, ফেজ নাম্বার 1, এটা হচ্ছে 1, যেটাকে আমরা বলছি বাচ্চাদের এনগেজমেন্ট ঘটানো, বাচ্চারা এনগেজ হলো। 2 হচ্ছে কি, এক্সপ্লোর করলো, অর্থাৎ বাচ্চারা কোনো কিছু অনুসন্ধান করার চেষ্টা করলো, বাচ্চারা কোনো কিছু উদ্ভাবন করার চেষ্টা করলো। তারপর 3 নম্বর দেখো, এক্সপ্লেন, বাচ্চারা সেটাকে ব্যাখ্যা করা হলো, সেটাকে এক্সপ্লেন করলো অর্থাৎ ব্যাখ্যা করলো। 4 নম্বর অর্থাৎ ইলাবোরেট করা, বিস্তারিতভাবে ব্যাখ্যা করা, সেই জিনিসটার প্রতি কোনো উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা, কোনো টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে বা TLM এর মাধ্যমে ব্যাখ্যা করা।
এবং 5 নাম্বার অর্থাৎ ইভালুয়েট করা, অর্থাৎ মূল্যায়ন করা। বাচ্চারা সবার শেষে একবার সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে ইভালুয়েট পর্যায় বা মূল্যায়ন স্তর, যেখানে বাচ্চারা সেই যে বিষয়টা বা যে টপিকটা বাচ্চাদের সামনে পড়ানো হলো সেই বিষয়টা থেকে বাচ্চারা কোনো কিছু ছোটো ছোটো এমসিকিউ এর মাধ্যমে আমরা জানতে পারবো যে বাচ্চা সেই জিনিসটা কতটা শিখতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে। সেটা কিন্তু আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারবো। সেটা আমরা সবার শেষে জানবো। আমরা যে স্টেজের মাধ্যমে আমরা জানবো সেটা হচ্ছে কিন্তু ইভালুয়েট স্টেজ। দেখো, এই যে আমরা বলছি 5E মডেল, তো এর যে 5E অর্থাৎ 5টি ই রয়েছে এর মধ্যে। তো 1 নাম্বার যে ইটা রয়েছে সেটাকে আমরা বলছি এনগেজমেন্ট। 2 নাম্বার যে ইটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লোর। 3 নাম্বার যে ইটা রয়েছে সেটাকে আমরা বলছি এক্সপ্লেন। 4 নাম্বার ইকে আমরা বলছি ইলাবোরেট করা। এবং 5 নাম্বার যে ই রয়েছে সেটাকে আমরা বলছি ইভালুয়েট করা, অর্থাৎ মূল্যায়ন করবো আমরা এখানে এসে। তো যদি বাংলাগুলো বলি, যে এনগেজমেন্ট অর্থাৎ এই যে বাংলাগুলো যদি আমি বলে দিই একটু, তো এনগেজ করা মানে কি, কোনো একটা বিষয় বা টপিককে যখন আমি বাচ্চাদের সামনে পড়াবো তখন অর্থাৎ বাচ্চাদেরকে আমি সেই বিষয়টার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেই বিষয়টাতে বাচ্চারা আগ্রহের সহকারে সেই বিষয়টাকে মধ্যে প্রবেশ করা, অর্থাৎ সংযুক্ত করা, বাচ্চাদেরকে সংযুক্তিকরণ ঘটানো। এক্সপ্লোর অর্থাৎ সেই জিনিসটাকে বাচ্চারা কোনো কিছু খোঁজার চেষ্টা করা। এক্সপ্লেন অর্থাৎ যে বিষয়টা তারা খুঁজলো, জানলো, বুঝলো, ব্যাখ্যা করা, যেখানে বাচ্চাদের তারা তদন্ত করলো, খোঁজ খবর নিল, তারপর টিচারের কাছে সে বললো, এবং যদি সেই জানার মধ্যে, বোঝার মধ্যে কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে টিচার সেটা কিন্তু সংশোধন করে দেবেন এই স্টেজে এসে। ইলাবোরেট করা, সব বিস্তারে এটাকে ব্যাখ্যা করা, যেখানে টিএলএমের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে, কোনো ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। তারপর আসছে ইভালুয়েশনটা, যেখানে আমরা মূল্যায়ন করছি, যেখানে বাচ্চাকে আমরা যাচাই করে নিচ্ছি তাদের জানার প্রসেসটা কতটা সঠিক দিকে এগিয়েছে, তারা কতগুলো কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে সে যাচাই করে নেওয়া হবে যে তারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে বা কতগুলো প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে। সেখান থেকে আমরা যাচাই করে নিতে পারবো যে বাচ্চাদের শেখার যে প্রসেসটা রয়েছে, যে প্রসেসের মাধ্যমে শেখানোর চেষ্টা করলাম সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে, কতটা সঠিকতা লাভ করেছে সেটাই। দেখো, এবার আমরা এক একটা যে স্টেজ রয়েছে বা আমরা যে পর্যায়গুলো পড়লাম বা স্তরগুলো আমরা পড়লাম সেগুলোকে আমরা আরও একটু ভালোভাবে আমরা জেনে নেব। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা 1 নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা বলছি এনগেজ করা বা সংযুক্তিকরণ স্তর। তো এখানে আমরা কী করে জানবো, ধরো কোনো প্রশ্ন আমাদেরকে দিয়ে দিল এবং সেখান থেকে বলে এটা কোন স্তরের মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ছোটো ছোটো যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। দেখো, কীভাবে আমরা সংযুক্তিকরণ ঘটাবো বাচ্চাদেরকে, যখন কোনো একটা নতুন বিষয় যখন বাচ্চাদের সামনে পড়াচ্ছি সেই বিষয়টার মধ্যে বাচ্চাদেরকে আমি সংযুক্ত করব কীভাবে। তো দেখো, ইন্ট্রোডিউস আ টপিক যদি বলা হয়, যে প্রশ্ন আসে যে আমাদের কোন 5E যে মডেলটা রয়েছে তার মধ্যে কোন স্তরের মধ্যে টপিকটাকে ইন্ট্রোডিউস করে, তখন আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু এনগেজ যে স্তরটা রয়েছে বা স্টেজ বা ফেজ বলো, যেটাকেই বলো না কেন সেটা, যেখানে বাচ্চা তার নতুন বিষয় আমরা তুলে ধরছি বাচ্চাদের সামনে, সেটা হচ্ছে এনগেজ বা সংযুক্তিকরণ স্তর। 2 নম্বর দেখো, স্টিমুলেট ইন্টারেস্ট, অর্থাৎ যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়টার প্রতি আমার আগ্রহ সঞ্চার করতে হবে, বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে সেই জিনিসটা শেখার জন্য। তো সেই আগ্রহ সঞ্চার করার জন্য সে যে স্টেজের মধ্যে করা হবে সেটা হবে কিন্তু এনগেজ, অর্থাৎ সংযুক্তিকরণ যে স্তরে। 3 নাম্বার যে পয়েন্ট দেখো, কানেক্ট টু প্রায়র নলেজ অর্থাৎ পূর্ববর্তী যে জ্ঞান রয়েছে, আমরা যখনই পড়াবো তখনই কিন্তু পূর্ববর্তী যে জ্ঞান অর্থাৎ আমার আগের যে জ্ঞান রয়েছে সেই সাথে কানেক্ট করে আমরা পড়াবো, তাহলে শেখার যে প্রসেসটা কিন্তু খুব ভালো হয়, বাচ্চারা খুব সহজেই বুঝতে পারবে। তোমাদের প্রশ্নের উত্তর ধরনের সেরকম হবে। আমরা জানি যে ছোটো থেকে যে বিষয়গুলো আমরা পড়েছি, ইতিহাস বলো, ভূগোল বলো, আমরা যত হায়ার স্টাডিজ করেছি ততই কিন্তু সেই বিষয়টা আমরা আরও বিস্তারিতভাবে পড়েছি। তো একটা ক্লাস 5-এ যে প্রশ্নগুলো আমাদের কিন্তু সেই বয়স অনুযায়ী বা ক্লাস অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে। একটা ক্লাস 8-এও যেমন ধরো ভূগোলে আহ্নিক গতি, বার্ষিক গতি যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু ক্লাস 3-4-এর মধ্যে রয়েছে। তো যে প্রশ্ন আমি ক্লাস 3-4-এর বাচ্চাকে আমি দিয়ে শুরু করব, তার পূর্ববর্তী জ্ঞানের সাথে আমি কানেক্ট করে পড়ানোর চেষ্টা করব, সেটা প্রশ্ন কিন্তু ক্লাস 7-8-এ করবো না, তাকে কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু একটু অন্যরকম হবে। সে যেহেতু তার বয়সটা বড়, সে উঁচু ক্লাসে পড়ছে, তার প্রশ্নের ধরনটাও আমাকে সেরকমভাবে রাখতে হবে। তো সেটাই, তাহলে এখানে যে হচ্ছে আমাদের এই টপিকটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম, তারপর বাচ্চাদেরকে সামনে আমরা সেই আগ্রহ সৃষ্টি করা, যেখানে বাচ্চারা খুব আগ্রহের সঙ্গে সেই বিষয়টা শেখার জন্য আসে, এবং সেই বিষয়টা শেখাবো কীভাবে না, তার আগের যে জ্ঞানটা রয়েছে সেই বিষয়টার সম্বন্ধে আগের কোনো যে ধারণা থেকে থাকে তার সঙ্গে কানেক্ট করে আমরা পড়াবো।
দেখো এবার আমরা আসছি এক্সপ্লোর 2 নম্বর যে আমাদের যে স্টেপটা রয়েছে বা 5 2 নম্বর যে সেটাকে আমরা বলছি এক্সপ্লোর বা অনুসন্ধান স্তর। এখানে কি করা হবে, এখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বাচ্চা হাতে কলমে কোনো কিছু শেখার চেষ্টা করবে। আমরা জানি যে 5 মডেল কিন্তু যে বিষয়টার উপর কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার্থী হাতে কলমে কোনো কিছু শেখার চেষ্টা করবে। দেখবে কেউ আমাদেরকে বলে দিল কোনো কাজ করার জন্য, সেটা কিন্তু ততটা আমরা কিন্তু শিখে উঠতে পারি না। আমরা যদি সেই জিনিসটার প্রতি আমরা নিজে করে শিখতে পারি তখনই কিন্তু আমরা এই যে যারা কি বলবো লেসন প্ল্যানের কথা যদি বলি, যদি তুমি নিজে বানাতে পারো লেসন প্ল্যান, তাহলে দেখবে তুমি একটা যদি বানিয়ে নাও তোমার মধ্যে কনসেপ্ট, তোমার মধ্যে কনফিডেন্ট বিল্ড হবে এবং তুমি চাইবে যে আমি অন্যান্য আরও যে লেসন প্ল্যানগুলো যে আছে, আমাদের যতগুলো লেসন প্ল্যান করতে সবগুলো আমি নিজে বানানোর চেষ্টা করবো। কিন্তু তুমি যদি কারো দেখে লিখে নাও বা তুমি নিজে বানানোর চেষ্টা না করো, তাহলে কিন্তু শিখবে না বিষয়টার মধ্যে কী আছে, কী বলতে চেয়েছে বা কিছু এই সমস্ত কিছু। সেটাই বলছি, হাতে কলমে শেখা যে ফল বা রেজাল্ট পাওয়া যায় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং সেটা কিন্তু আমরা অনেকদিন আমাদের মনে থেকে যায়। তো সেইটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা কোনো কিছু অনুসন্ধান করার চেষ্টা করবে। দেখো এখানে ইনভেস্টিগেট কনসেপ্ট, অর্থাৎ যে বিষয়টা তারা ইন্ট্রোডিউস করা হলো সেই বিষয়টা সম্বন্ধে তারা একটু জানলো। এখানে বাচ্চারা কী করে কৌতূহলী হবে। বাচ্চারা কী হবে, কোনো সেই জিনিসটা সম্বন্ধে যদি কৌতূহলী না হয় তাহলে তারা কিন্তু সেই বিষয়টা খোঁজ খবর চালাতে পারবে না। তো এখানে বাচ্চা তদন্ত করবে বা সে খোঁজ খবর নেওয়া শুরু করবে, সেই বিষয়টার প্রতি জানার চেষ্টা করবে। এনকারেজ কিউরিওসিটি, বাচ্চাদের মধ্যে আগ্রহের সঞ্চার, কৌতূহল যে রয়েছে, আমাদের যদি কৌতূহল না থাকে আমাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নির্জীব হয়ে যাব। কোনো আগ্রহ আমাদের মধ্যে আগ্রহের সঞ্চার করতে হবে, সেই বিষয়ে জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো এই যে এক্সপ্লোর যে ইটা রয়েছে, তো এর মধ্যে আমরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করবো, ইনভেস্টিগেট কনসেপ্টগুলোকে আমরা ইনভেস্টিগেট তদন্ত করা, খোঁজ খবর করা শুরু করবো এখানে, এবং তাদের যে কিউরিওসিটি বা আগ্রহ আছে সঞ্চার করা এবং সেটাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবো, এটাই। এরপর আসি 3 নম্বর যে ইটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা। এখানে কিন্তু ব্যাখ্যা করা হবে, ক্ল্যারিফাই কনসেপ্ট, অর্থাৎ যে ধারণাগুলো কি টিচার ইন্ট্রোডিউস করলেন, বিষয়টা একটু বললেন, আর তারপর কি করা হলো, তারপর বাচ্চারা কৌতূহলবশত প্রশ্ন করলো, এটার পর কী হয়, ওটার পর কী হয়, এটাগুলো কী প্রশ্ন করলো, সেই জিনিসটার সম্বন্ধে জানার চেষ্টা করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো। এখানে এসে কী করো, তারা কিছু জানলো, টিচারও কিছু বলেন। এখানে তাদের যে জানার মধ্যে কোনো কিছু ভুল ভ্রান্তি আছে কি না বা যদি থেকে থাকে সেই বিষয়টা কিন্তু সবটাই কিন্তু দূর করে দেওয়া হয়। কোনো তাদের জানার মধ্যে কোনো ঘাটতি বা খামতি থাকলে এখানে কিন্তু সেটা দূর করে দেওয়া হয়। শুধুমাত্র উপর পড়ে দিয়ে বুঝিয়ে দিয়ে হলো না, যে বাচ্চাদের মধ্যে সেই ধারণাটাকে গভীরভাবে যেন তারা সেই জিনিসটা বুঝতে পারে, সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলা হয়। প্রোভাইড এক্সপ্লেনেশন, এখানে কিন্তু ব্যাখ্যা প্রদান করা হয়। অ্যাড্রেস মিসকনসেপ্ট, যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেই জিনিসটা কিন্তু ভুলটাকে দূর করে সঠিকটাকে বাচ্চাদের মধ্যে শেখানো হয়ে থাকে, সে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হয়ে থাকে, সেটাই বলা হচ্ছে এক্সপ্লেনে যে ইটা রয়েছে সেখানে। দেখো এবার আমরা আসবো 4 নম্বর যে রয়েছে, সে 4 নম্বর যে রয়েছে সেখানে, অর্থাৎ এলাবোরেট করা, অর্থাৎ বিস্তারিত বিবরণ যোগ করা, বিস্তারিত বিবরণ এর মধ্যে বলা। এখানে কি বিস্তারিতভাবে বিবরণ করতে গেলে আমরা কি করব না, অ্যাপ্লাই কনসেপ্টটা যে ধারণাটা আমরা শিখেছি, জেনেছি, হাতে কলমে শেখার চেষ্টা করছি, সেটাকে আমরা কি করব, অ্যাপ্লাই করব। এবার আমরা অ্যাপ্লাই কনসেপ্ট, অর্থাৎ আমরা কী বলছি এটা যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। যখন আমাদের মাইক্রো টিচিং আমাদের যখন হবে, তখন আমাদের কি হলো, আমাদের কলেজ থেকে বলা হলো যে তোমাদেরকে 3-4টে দিন সময় দেওয়া হবে, যেখানে তোমরা এসে প্রত্যেকে তার মধ্যে 2টি দিন আছে যেখানে তোমরা প্রত্যেকে আসবে এবং এসে তোমরা ডেমো দিয়ে যাবে কোন বিষয়টা বা কোন বিষয়ের উপর তোমরা মাইক্রো টিচিংয়ের ক্লাস এক্সটার্নালের সামনে তোমরা দিতে চাও। তো সেরকমই আমাদের ডেমো দেওয়া হলো, অর্থাৎ সেখানে আমরা কী করলাম, সেই জিনিসটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করলাম, কীভাবে কী করতে হয়, কখন আমাদের ক্লাসের মধ্যে ঢুকতে হয়, কখন গুড মর্নিং বলতে হয়, কীভাবে এই বিষয়টাকে শুরু করতে হয়, কখন কীভাবে বোর্ড ওয়ার্ক করতে হয়, কীভাবে টিলেমটা টাঙাতে হয়, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করলাম, হাতে কলমে শিখলাম সেই জিনিসটাকে। এবার আমরা কী হলো, এক্সটার্নাল, অর্থাৎ পরীক্ষা দিন যদি আমাদের এক্সটার্নাল আসলেন, সেদিনকে আমরা কী করলাম, অ্যাপ্লাই কনসেপ্ট, যে বিষয়গুলো আমরা শিখলাম, জানলাম, বুঝলাম, সেগুলোকে আমরা এক্সটার্নালের সামনে আমরা সেই টিচিংটা দিলাম, তিনি আমাদেরকে মূল্যায়ন করবেন পরবর্তীকালে। তো এই যে আমাদের হলো, তো এটাই হচ্ছে অ্যাপ্লাই কনসেপ্ট, আমরা ধারণাগুলো যে নিয়েছিলাম সেগুলো আমরা টিচারের সামনে আমরা করে দেখালাম। তো এটাই হয়ে গেল। তারপর দেখো রিয়েল ওয়ার্ল্ড কানেকশান বাস্তব সাথে আমরা সেটা আগে যে আমরা যে ডেমো ক্লাসগুলো দিলাম সেগুলো কিন্তু একটা কী বলবো,
সত্যি ছিল না। আমরা প্র্যাকটিস করলাম সেখানে। এবার আমরা এক্সটার্নালের সামনে যে আমরা পরীক্ষাটা দিলাম সেটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে সত্যিকার কীভাবে একটা ক্লাসে একটা বাচ্চাকে কীভাবে পড়ানো হয় সেই বিষয়টাকে আমরা কানেক্ট করে সেখানে আমরা পড়াশোনা পড়ালাম। তো তারপর দেখো এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিংকে এনকারেজ করা হয় এখানে। তো বাচ্চাদেরকে কোনো কীভাবে নিজে ডিসিশন নিজে নিতে হয়, কি কোন জিনিসটা কেন হলো বা কেন হলো না, এটা কেন কীভাবে হলো, এই যে সমস্ত ধারণাগুলোকে আমরা বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এইগুলোকে উৎসাহিত করা হয় এই স্টেজে এসে। দেখো এবার আসছে সবার 5 নাম্বার যে ইটা রয়েছে সেটা হচ্ছে ইভালুয়েট বা মূল্যায়ন স্তর। এখানে কি করে দেখো অ্যাসেস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বাচ্চারা সবার শেষে বা সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে ইভালুয়েট করা। ইভালুয়েট যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না এই যে আমরা তার আগে যে 4টে ই আমরা পার করে এলাম, 4টে ই যে আমরা পার করে এলাম, তো এই 4টে ই থেকে বাচ্চাদের যে শেখার যে প্রসেসটা যে হলো সেটা আদেও ফ্রুটফুল হলো না ফ্রুটফুল হলো না, আদেও তাদেরকে কোনো হেল্প করলো না হেল্প করলো না, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যদি তাদের ইভালুয়েট না করি, যদি তাদেরকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা না করি। তো সেটাকে জানতে গেলে বাচ্চারা কতটা বুঝতে পেরেছে, শিখতে পেরেছে, জানতে পেরেছে, এটা জানতে গেলে বুঝতে গেলে কিন্তু আমাদের তাদেরকে প্রশ্ন করতে হবে। প্রোভাইড ফিডব্যাক দিতে হয়। ফিডব্যাক কাকে বলবো? দেখো ফিডব্যাক হলো বাচ্চারা কোনো কিছু করছে সেটা তারা যেন আরও ভালোভাবে করে, তার যেমন খারাপ দিকও বলতে হবে, তার ভালো দিকও বলতে হবে। তো যদি তারা সঠিক পথে এগোচ্ছে তো এবং সেখানে কি করবো আমরা আরও সেই বিষয়টাকে যে আরও যেন সঠিকতার মধ্যে আরও নিখুঁতভাবে সেই বিষয়টা তৈরি করতে পারে, এটা তাদেরকে বলা। তারা কেউ হয়তো ভুল করছে যে না তুমি এভাবে কোনো জিনিসটাকে এভাবে করো, আরও তোমার ক্ষেত্রে কিন্তু আরও তুমি ভালোভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবে। এই যে কে কোথায় ঠিক জায়গায় তাকে ধরিয়ে দেওয়া, কেউ ভুল করছে ভুলটাকে শুধরে দেওয়া, তাকে সঠিক পথের দিকে নিয়ে যাওয়া, এইভাবে ফিডব্যাক দেওয়া যেতে পারে। রিফ্লেক্ট অন লার্নিং, অর্থাৎ তার শেখা যে প্রতিফলন কতটা ঘটলো, কতটা শিখতে পারলো সেটা এখানে বলা হয়েছে। দেখো এই যে আমরা 5E মডেল পড়ছি তো এর কিছু সুবিধা থাকবে, কেন আমরা পড়বো তার কারণ আমাকে জানতে হবে। তো দেখো তো বেনিফিটস কী বা সুবিধা কী না, এনহ্যান্স স্টুডেন্টস এনগেজমেন্ট, অর্থাৎ বাচ্চাদের কোনো কাজের প্রতি কোনো একটা সাবজেক্টের প্রতি ইনভলভমেন্ট করা, থেকে ব্যস্ত করা, কোনো কিছু হোক প্রজেক্ট কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে হোক, কোনো প্রজেক্ট জাতীয় কোনো কাজ দিয়ে হোক, বাচ্চাদের সেই জিনিসটার প্রতি গভীরে প্রবেশ করতে পারে, সেই জন্য তাদের বাচ্চাদেরকে ব্যস্ত রাখা, সেটা হচ্ছে এনহ্যান্স স্টুডেন্টস এনগেজমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের ব্যস্ততা তাদেরকে ব্যস্ত করে রাখে, বিজি করে। আমরা যত কোনো কাজের মধ্যে যুক্ত থাকবো তত দেখবে আমরা ভালো থাকবো। আমরা যদি চুপচাপ বসে থাকি কোনো কাজকর্ম যদি না করি তাহলে কিন্তু আমাদের মাথাও কাজ করা বন্ধ করে দেয়। তো সেরকম বাচ্চাদেরকে ব্যস্ত রাখা কাজকর্মের মাধ্যমে। 2 নাম্বার দেখো ডেভেলপস ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে সাহায্য করে। 3 নাম্বার দেখো এনকারেজ অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং কাকে বললাম, যেখানে বাচ্চারা হাতে কলমে কোনো কিছু শেখার চেষ্টা করবে, বাচ্চারা গ্রুপ ওয়াইজ কোনো কাজ করবে, বাচ্চারা ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, বাচ্চারা স্টুডেন্টস শিক্ষার্থী কেন্দ্রিক পড়াশোনা সেরকম ধরনের পড়াশোনা করবে, বাচ্চা কোলাবোরেটভাবে বাচ্চারা কোনো কিছু সহযোগিতামূলকভাবে কোনো শেখার চেষ্টা করবে, সেটাকেই আমরা বলছি অ্যাক্টিভভাবে বাচ্চারা কোনো কিছু শিখবে। 4 নাম্বার দেখো ফোস্টার ডিপার আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চারা খুব গভীরভাবে কোনো একটা বিষয় যখন পড়া হয় তার গভীরে প্রবেশ করে তার সমস্ত খুঁটিনাটি জানার চেষ্টা করবে, কীভাবে এটা হলো, কীভাবে ওটা হলো না, এই সমস্ত জিনিস কেন এটার পর ওটা হলো না, এই সমস্ত জিনিস কিন্তু ডিপভাবে অত গভীরে গিয়ে বাচ্চার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু এখানে বৃদ্ধি করা হবে। 5 নাম্বার দেখো সাপোর্টস ডাইভার্স লার্নিং স্টাইল, ডাইভার্স অর্থাৎ বৈচিত্র্য, অর্থাৎ আমার মধ্যে তোমার মধ্যে কিছুটা হলেও তো পার্থক্য রয়েছে। তুমি এক ধরনের পরিবেশে বড় হয়েছো, তুমি হয়তো বাবা মার সাথে বড় হয়েছো, আমি সেখানে আমার কাকা জ্যাঠা জেঠি আমার অনেকগুলো, তুমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছো, যেখানে আমি কিন্তু একটা বড় একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি। তো তোমার পরিবেশ আলাদা, আমার পরিবেশ আলাদা, তোমার শেখার ধরন আলাদা, আমার শেখার ধরন, তোমার আচার ব্যবহারগত দিক থেকে আলাদা, আমি হয়তো আলাদা। এই যে একজন এক রকমের যে আলাদা রয়েছে, সবার মধ্যে কিছু ভালো গুণ খারাপ গুণ রয়েছে, যে বৈচিত্র্য রয়েছে আমাদের মধ্যে, এবং এই বৈচিত্র্যের জন্য কিন্তু এত কিছু সব সুন্দর। সবাই যদি একই রকম হইতো তাহলে কিন্তু কোনো কিছুই ভালো হতো না। তো সেই রকমই যার যেমন ক্ষমতা তাকে সেরকমভাবে শেখাতে হবে, যার নেওয়ার ক্ষমতা যেমন ধরো দুটি বাচ্চা রয়েছে, যার মধ্যে একজন বাচ্চা অঙ্কে ভালো আর একজন বাচ্চা অঙ্কে ভালো। এই অঙ্কে ভালো খারাপ কীভাবে হবে না, প্র্যাকটিসের উপর। তুমি যত প্র্যাকটিস করবে তত সেই বিষয়টার প্রতি তোমার কনসেপ্ট ক্লিয়ার আসবে, তুমি সেই অঙ্কের ভাষা তুমি বুঝতে পারবে। তুমি যদি অঙ্কের ভাষা বুঝতে পারো তাহলে খুব সহজে তুমি অঙ্কগুলো করতে পারবে। তো তুমি প্র্যাকটিসের মধ্যে আছো, সেই জন্য তুমি জিনিসটা করতে পারছো খুব সহজ হবে। যেখানে অন্যজন সে কিছু প্র্যাকটিস করে না কিন্তু সে বলে আমরা অঙ্ক করতে পারবো, অঙ্ক করতে ভালো লাগবে কিন্তু তুমি প্র্যাকটিসই যদি না করো
তো তো তাকে আমাকে শেখাতে হবে একটু অন্যরকমভাবে, তাকে শেখানোর প্রসেসটা অন্যরকম হবে। যে অঙ্ক পারছে তাকে আমার শেখানোর প্রসেসটা অন্যরকম হবে। যে জানে না অঙ্ক তাকে আমি শেখাবো যাতে সে বোর ফিল না করে, সে তার বিরক্তি, কারণ তার তো অঙ্ক ভালোই লাগে না। তো তাকে ইন্টারেস্টিং ওয়েতে তাকে পড়াতে হবে। একসঙ্গে সব কিছু তাকে শেখালে হবে না, ভেঙে ভেঙে পার্টে পার্টে তাকে পড়াতে হবে এই টাইম। তো সেরকমভাবে পড়াতে হবে, যার যেমন দরকার তাকে সেরকমভাবে আমরা পড়াবো। এগুলোই হচ্ছে সুবিধে। দেখো এবার আসছে ইমপ্লিমেন্টেশন টিপস, অর্থাৎ কীভাবে ইমপ্লিমেন্ট করবো। অর্থাৎ দেখো ইমপ্লিমেন্ট কী বলবো বাংলা, দেখো ইমপ্লিমেন্ট করবো অর্থাৎ ইমপ্লিমেন্ট কথার অর্থ কী, যেখানে এই জিনিসটা আমরা শিখছি সেই জিনিসটা কীভাবে বাস্তবায়িত করবো, অর্থাৎ কীভাবে কার্যে আমরা পরিণত করবো সেটাকেই বলা হচ্ছে। তো দেখো সেটাকে বাস্তবায়িত করতে গেলে, কার্যে পরিণত করতে গেলে আমাদের কী করতে হবে, বাচ্চাদেরকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন করবো। ওপেন এন্ডেড কোশ্চেন আমরা কাকে বলবো, যেখানে ধরো আমি হয়তো এই উদাহরণটা আমি সব জায়গায় দিয়ে থাকি কারণ বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। দেখো আমি এখানে জানি এক ধরনের বাচ্চা, একটা নর্মাল চাইল্ড আছে এবং একটা বাচ্চা রয়েছে যে একটু ভালো পড়াশোনা, যার মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। তো সেরকম বাচ্চা, তো আমি শুধু জানি সেই বাচ্চারা জানে কি 2+2 শুধু 4 হয়, সে আর কিছু জানে না। যেখানে অন্য একটা বাচ্চা রয়েছে যে কিন্তু জানে যে 6 মাইনাস যদি আমি 2 করি তাহলেও 4 হয়, 3-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলেও কিন্তু 4 হয়, 2 গুণিত 2 করলেও 4 হয়। এই যে বিভিন্ন দিক থেকে হবে, একটা দিক, 2 দিক, 3 দিক, 4 দিক, 4টে দিক দিয়ে সে ভাবতে পারছে। অন্যদিকে যে নর্মাল বাচ্চা সে কিন্তু শুধুমাত্র একটা দিক দিয়ে ভাবতে পারছে। তাহলে এই যে সেই জন্যই বলছে ওপেন এন্ডেড কোশ্চেন করবো, অর্থাৎ একটা সম্ভাব্য অনেকগুলি উত্তর হবে সেই প্রশ্নে, সেটাকে আমরা বলছি ওপেন এন্ডেড কোশ্চেন। 2 নাম্বার দেখো ইনকর্পোরেট টেকনোলজি, অর্থাৎ কোনো টেকনোলজির মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো। 3 নাম্বার দেখো এনকারেজ কোলাবোরেশন, বাচ্চারা আমরা জানি কি বাচ্চারা কিন্তু একজোট হয়ে থাকলে অনেক কিছু শিখে, বাচ্চা গ্রুপ ওয়াইজ ভালোভাবে শিখতে পারে, সেইভাবে আমরা শেখাতে পারি। এভাবে আমরা এই যে 5E প্ল্যানটা, 5E যে মডেলটা রয়েছে এইভাবে বাচ্চাদের সামনে আমরা বাস্তবায়িত করতে পারি, শেখাতে পারি। প্রোভাইড ফিডব্যাক, তার ভালো দিক খারাপ দিক আমরা বলে দিতে পারি, তাকে সঠিক লক্ষ্যে আমরা এগিয়ে দিতে পারি। তারপর অ্যাসেস কন্টিনিউয়াসলি, অর্থাৎ আমাদের কিন্তু ক্রমাগত মূল্যায়ন করতে হবে। এখন দেখবে যে ধরনের পড়াশোনা হচ্ছে, যেখানে একটা টপিক শেষ হচ্ছে সেখান থেকে একটা টেস্ট নেওয়া হচ্ছে, আবার একটা টপিক শেষ হচ্ছে আবার টেস্ট নেওয়া হচ্ছে। তার ফলে কী হচ্ছে, বাচ্চারা অল্পভাবে সেই জিনিসটা কিন্তু গভীরে গিয়ে অনেকটা কিছু শিখতে পারছে। তো সেটাই আমরা যদি কন্টিনিউয়াস যদি আমরা মূল্যায়ন না করি বাচ্চাদেরকে, তাহলে কি যাচাই করতে পারবো না যে বাচ্চাদের শেখার প্রসেসটা সঠিক দিকে এগোচ্ছে কিনা, তারা যে জানছে যে সেই জানার প্রসেসটা যেন ঠিক পথে এগোয়, সেই জন্যই কিন্তু জানার পরিধিটা যেন বাড়ে, কমে না যায়, সেজন্য কিন্তু বারবার আমাদেরকে বাচ্চাদের কিন্তু মূল্যায়ন করে যেতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু মূল্যায়নটা আমাদেরকে করে যেতে হবে। দেখো এবার আসছি আমরা একটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো 5E মডেলটা কি। দেখো আমার টপিক রয়েছে, দেখো দিন এবং রাত্রি যেটা আনুগতির ফলে হয়ে থাকে, সেই দিন এবং রাত্রি টপিকটাকে আমি নিয়েছি। গ্রেড লেভেল অর্থাৎ 3 এবং 4, ক্লাস 3 এবং 4-এর বাচ্চাকে আমি কীভাবে পড়াবো। তো এই যে 5E মডেলের অবজেক্টটি কী, এর ফলে আমরা এই যে 5E মডেলের ফার্স্টটা এর মাধ্যমে যে আমি বাচ্চাকে পড়াবো, তো বাচ্চারা কীভাবে বিষয়টা বুঝবে। 1 নাম্বার দেখো আইডেন্টিফাই ডে অ্যান্ড রাইট, বাচ্চারা দিন কাকে বলে রাত কাকে বলে তার বোঝার ক্ষমতার মধ্যে জন্মাবে। তারপর দেখো এক্সপ্লেন দ্য কজেস অফ ডে অ্যান্ড নাইট, এবং রাত এবং দিনে কেন হচ্ছে সেই কারণটা তারা ব্যাখ্যা করতে পারবে। এই 5E মডেলের মাধ্যমে যদি বাচ্চাদেরকে পড়ায়, তো এই অবজেক্টিভগুলো মানে উদ্দেশ্য তাদের পূরণ হবে। দিন এবং রাত্রি হচ্ছে টপিক, এবং ক্লাস 3 এবং 4-এর বাচ্চাকে আমি পড়াচ্ছি। দেখো 5E মডেল লেসন প্ল্যান, তো লেসন প্ল্যানের মাধ্যমে কীভাবে পড়াবো, দেখো বাচ্চাদের এনগেজমেন্ট ঘটাবো। এনগেজমেন্টের টাইম কত, 5 মিনিট। যদি প্রশ্ন চলে আসে আমাদের যে এনগেজমেন্টের মধ্যে কত সময় ধরা হয়, তো 5 মিনিট কিন্তু ধরা হয়। দেখো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবো হোয়াট ডু ইউ ডু ডিউরিং দ্য ডে, যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবো তুমি দিনে কী করো। হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট, তুমি রাতে কী করো। এটা বাচ্চাদেরকে এনগেজমেন্ট ঘটানো হচ্ছে, দিন রাতি টপিক যেহেতু আমি পড়াচ্ছি। শো পিকচার অফ ডে অ্যান্ড রাইট, বাচ্চাদের সামনে দিন এবং রাতের ছবি তুলে ধরলাম, বাচ্চাদেরকে প্রশ্ন করলাম তুমি রাতে কী করো, দিনে কী করো। এভাবে কিন্তু তাদের পূর্বের জ্ঞানের সাথে কানেক্ট করে কিন্তু আমরা পড়াবো, এনগেজমেন্ট ঘটাবো। দেখো এবার আমাদের যে 2 নম্বর যে রয়েছে, অর্থাৎ এক্সপ্লোরের টাইম ডিউরেশন কত, দেখো 10 মিনিটস। এখানে কী বলছি দেখো, এবার এখানে কী করবো, এক্সপ্লেন করা হবে। এক্সপ্লোর করছে অর্থাৎ বাচ্চারা নিজে অনুসন্ধান করার চেষ্টা করবে, বাচ্চারা নিজে খোঁজার চেষ্টা করবে।
দ্য আর্থ রোটেটস কজিং ডে অ্যান্ড নাইট। তো এখানে বলা হচ্ছে, এক্সপ্লেন করছে যে পৃথিবী যে ঘুরছে, তারা তদন্ত করে জানতে পেরেছে, খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে, হাতে কলমে তারা শিখে জানতে পেরেছে যে পৃথিবী যেহেতু ঘুরছে, এই ঘোরার ফলে কিন্তু আমাদের দিন এবং রাত্রি আমাদের হচ্ছে, এবং তার জন্য কিন্তু ইউজ ভিজুয়ালের, এখানে আমরা কিন্তু কোনো ডায়াগ্রাম ব্যবহার করতে পারি, কোনো পিকচার ব্যবহার করতে পারি। এবং বর্তমানে আমাদের হাতে দেখবে প্রত্যেকের কাছে কিন্তু, বেশিরভাগ মানুষের কাছে, বাচ্চা কাছে কিন্তু আমাদের যারা শিক্ষকতার সাথে যুক্ত হতে চাইছি তাদের সাথে কিন্তু প্রত্যেকের কাছে একটা ছোটো ফোন হোক বা ল্যাপটপ হোক বাড়িতেই থেকে থাকে। তো আমরা কিন্তু ল্যাপটপের সাহায্যে বা ছোটো ফোনের মাধ্যমে বাচ্চাদের সামনে এই বিষয়টা কীভাবে দিন রাত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাতে পারি, যেখানে কিন্তু দেখা এবং শোনা সব দুটোই কিন্তু বাচ্চাদের সামনে হয়ে থাকবে, এবং তার ফলে বিষয়টা আর বাচ্চারা আরও ভালোভাবে বুঝতে পারবে। তারপর দেখো এরপর আসছে যে স্টেজটা, সেটা হচ্ছে ইলাবোরেটরি। সেটা হচ্ছে কিন্তু আর যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে কিন্তু 10 মিনিট। দেখো এবার যে ইলাবোরেট, যার টাইম ডিউরেশন হচ্ছে 10 মিনিট, এখানে কী করা হবে, হোয়াট অ্যাক্টিভিটিস হ্যাপেন ডিউরিং দ্য ডে। তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন অ্যাক্টিভিটিসগুলো, কোন কাজকর্মগুলো দিনে হয়ে থাকে, হোয়াট অ্যাক্টিভিটিস হ্যাপেন অ্যাট নাইট, কোন কাজকর্মগুলো রাতে হয়ে থাকে, হ্যাভ স্টুডেন্টস ড্র আ পিকচার অফ দ্য ডেলি রুটিন। তো আমরা যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে রুটিন, সেটা আমরা কী করছি, সকালে আমরা ঘুম থেকে উঠছি, রাত্রে আমরা ঘুমোতে যাচ্ছি, আমরা দিনের বেলা ঘুম থেকে ব্রাশ করছি, এই যে কাজকর্মগুলো যদি আমরা ছবির মাধ্যমে আঁকতে পারি, তাহলে সেই জিনিসটা কিন্তু হাতে কলমে যে শেখানো হচ্ছে, শেখানোর ফলে বাচ্চাদের মধ্যে গেঁথে যাবে, তার দিনে কী করে কাজ করে থাকে, রাতে কী কাজ করে থাকে, রাত্রিবেলা কী তারা কাজ করে থাকে, এই সব বিষয়গুলো দিনে তারা খেলাধুলা করে, রাতের বেলায় কেউ বাড়ি থেকে বের হয় না, ঘুমায়, পড়াশোনা করে, এই যে সমস্ত দিনে তারা স্কুলে যায়, এই সমস্ত কিছু তারা যদি তারা ছবির মাধ্যমে এঁকে দেখায়, তাহলে কিন্তু আইডিয়াটা পুরোপুরি তাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো 5 নাম্বার যে সেটা হচ্ছে ইভালুয়েট করা, যেটা কিন্তু 5 মিনিট। প্রথমে যেমন এনগেজমেন্ট ঘটানো, সেটাতেও 5 মিনিট, বাকি যে 3টি রয়েছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে 10 মিনিটস করে। তো দেখো এখানে কি করা হবে, কুইজ করা হবে, যেখানে বাচ্চাদেরকে আমরা জানবো, বুঝবো যে এটা চূড়ান্ত পর্যায়ে লেভেলে গিয়ে বাচ্চাদেরকে যাচাই করা হবে তারা কতটা বুঝতে পেরেছে জিনিসটা, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কত, ধারণ ক্ষমতা কত তাদের মধ্যে জন্মেছে। দেখো হোয়াট কজেস ডে অ্যান্ড নাইট, তো দিন এবং রাত্রি যে হচ্ছে তার কারণ কি, আস্ক স্টুডেন্টস টু শেয়ার ওয়ান থিং দে লার্ন। তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবো তোমরা আজকে কী শিখলে, সেটা তোমরা বলো, বা কী কারণের জন্য দিন রাত্রি হচ্ছে সেটা বলো। এগুলো আমরা কুইজের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা 5E মডেল পড়বো, এবং তার সাথে থিওরির পাশাপাশি আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। তো এমসিকিউ পর্ব আমাদের শুরু হচ্ছে। দেখো 1 নাম্বার যে দেখো 1 নাম্বার যে প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফেজ অফ 5E লার্নিং মডেল। তো নিচের কোনটি 5E লার্নিং মডেলের স্টেজের মধ্যে বা ধাপের মধ্যে পড়ছে না। 1 নম্বর অপশন দেখো ইভ্যালুয়েশন ফেজ, যেটা আমরা মূল্যায়ন পর্ব বলছি। 2 এনগেজমেন্ট ফেজ, যেটা আয়োজন বা যে সংযুক্তিকরণ যে পর্ব সেটাকে আমরা বলছি। 3 নম্বর এক্সপ্লোরেশন ফেজ, অর্থাৎ যেটাকে আমরা খোঁজার পর্ব বা অন্বেষণ করা যে পর্ব। 4 নাম্বার এক্সামিনেশন ফেজ। তো আমরা সকলেই জানি যে আমরা এক্সামিনেশন ফেজ বলে কোনো ফেজ পড়িনি, আমরা সেখানে তার পরিবর্তে আমরা এখানে যে ফেজটা পড়েছি সেটা হচ্ছে এনগেজ পড়েছি, ইভ্যালুয়েট পড়েছি, এক্সপ্লেন পড়েছি। অর্থাৎ এখানে যেটা নেই সেটা হচ্ছে কিন্তু এক্সপ্লেন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশানস 4, এবং যে স্টেজটা আমরা পড়িনি সেটা হচ্ছে এক্সপ্লেন স্টেজ বা এক্সপ্লেন ফেজ। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য 5E মডেল প্রাইমারি এমফ্যাসিস। তো 5E মডেল প্রাইমারি এমফ্যাসিসকে কোন জিনিসটা সব থেকে বেশি মুখ্য ভূমিকা পালন করে বা জোর দেয়, সেটা দেখো টিচার সেন্টার ইনস্ট্রাকশন, স্টুডেন্ট সেন্টার লার্নিং, টেকনোলজি ইন্টিগ্রেশন, নাকি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। তো আমরা জানি যে 5E যে লার্নিং প্রসেসটা, টিচিং লার্নিং যে একটা প্রসেস, যেখানে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু পড়াশোনা আমাদের হয়ে থাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশানস বি। 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ সাবজেক্ট এরিয়া ইজ দ্য 5E মডেল কমনলি অ্যাপ্লাইড টু। দ্য 5E মডেল আমরা কোন ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, শুধুমাত্র সায়েন্স, অন ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, আর্টস, অল অফ দি অ্যাবাভ। তো আমরা প্রথমেই পড়েছি যে কোনো বিষয়ে, অঙ্ক হোক, বাংলা হোক, ইংরাজি হোক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যে কোনো বিষয় কিন্তু আমরা 5E মডেলের মাধ্যমে আমরা পড়াতে পারি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান ডি, অর্থাৎ অল অফ দি অ্যাবাভ।
4 নাম্বার প্রশ্ন দেখো, হুইচ অ্যাসেসমেন্ট টাইপ ইজ এফেক্টিভ ইন দ্য ইভালুয়েট ফেজ। তো ইভালুয়েট ফেজের ক্ষেত্রে কী হচ্ছে, মূল্যায়ন পর্বে কোন প্রকার মূল্যায়ন করা হয়ে থাকে। তো হুইচ অ্যাসেসমেন্ট, কোন অ্যাসেসমেন্টটা করা হয়ে থাকে। আমরা যখন ইভালুয়েট স্টেজে গিয়ে আমরা পৌঁছাচ্ছি, তখন আমরা কোন অ্যাসেসমেন্টের মাধ্যমে বাচ্চাকে আমরা যাচাই করতে পারবো কতটা তারা জানলো বা বুঝলো। সেটা কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, নাকি এ অ্যান্ড বি অর্থাৎ ফর্মেটিভ এবং সামেটিভ দুটোই, নাকি নেদার এ নর বি অর্থাৎ সামেটিভও নয় ফর্মেটিভও নয়। ফর্মেটিভ ইভালুয়েশন কাকে বলবো, যেটা আমরা ডিউরিং ক্লাস অর্থাৎ পড়াশোনা ক্লাস চলাকালীন যে ধরনের প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ আমি তোমাদেরকে এই আলোচনা করছি এবং আলোচনা করতে করতে একটা প্রশ্ন করলাম, এটা হয়ে যাবে কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এবং পড়াশোনার শেষে যদি কোনো প্রশ্ন আলোচনা করি বা এন্ড অফ দ্য সেশন, মানে আমাদের যে হাফ ইয়ারলি অ্যানুয়াল যদি বলি, যদি অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে আমাদের পুরো আমাদের বই পড়া শেষ হয়ে গেল, তারপর সবার শেষে যে পরীক্ষা আমাদের মাধ্যমিক দিতে যাচ্ছি, উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছি, এই যে পরীক্ষাগুলো আমাদের হচ্ছে, সেগুলোকে আমরা বলবো কি সামেটিভ অ্যাসেসমেন্ট। পুরো ক্লাসে পুরো একটা বছর পরে যে আমাদের পরীক্ষাটা হচ্ছে, যেখান থেকে আমরা নতুন ক্লাসে গিয়ে আমরা উঠবো, সেটাকে আমরা বলছি সামেটিভ অ্যাসেসমেন্ট। এবং পড়াশোনা চলাকালীন ক্লাস চলাকালীন যে আমাদের পড়াশোনা যে আমাদের অ্যাসেসমেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো এক্ষেত্রে আমরা কিন্তু বোথ এ অ্যান্ড বি অর্থাৎ ফর্মেটিভ এবং সামেটিভ দুটোই কিন্তু নিয়ে আমাদের আলোচনা করা হবে, বা দুটোই কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যাডিশন, মানে কি বলবো, দুটো প্রসেসে দুটো অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা হবে। 5 নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ দ্য ইভ্যালুয়েট ফেজ। তো ইভ্যালুয়েট ফেজে মূল্যায়ন যে স্তর রয়েছে তার প্রাইমারি গোল কী। অনেকগুলো গোল থাকে, তার মধ্যে মুখ্য যে গোল সেটা কোনটা। তো দেখো, টু অ্যাসেস স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চারা যেন জিনিস কতটা বুঝতে পারলো সেটাকে মূল্যায়ন করা। টু ইন্ট্রোডিউস নিউ কনসেপ্ট, নতুন কনসেপ্ট বাচ্চাদের সামনে ইন্ট্রোডিউস করা। তো এই যে নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করা, এটা কোন স্টেজের মধ্যে পড়ছে, কোন ইয়ের মধ্যে পড়ছে, এটা কিন্তু প্রথম যে ইটা রয়েছে আমাদের সেটার মধ্যে কিন্তু পড়ছে, কোনো নতুন টপিক ইন্ট্রোডিউস করা। টু প্রোভাইড ফিডব্যাক, 4 নাম্বার বলছে দেখো, টু স্টিমুলেট ইন্টারেস্ট, যে বাচ্চাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এই দুটোই কিন্তু পড়ছে এটার মধ্যে। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো টু প্রোভাইড ফিডব্যাক কোন ইয়ের মধ্যে পড়ছে, 1, 2, 3 নাকি 4 নাকি 5। তো কোন এর মধ্যে পড়ছে টু প্রোভাইড ফিডব্যাক। তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু প্রাইমারি গোল, যেটা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু টু অ্যাসেস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বাচ্চারা কতটা বুঝতে পারলো সেটা কিন্তু আমাদের মূল্যায়নের মাধ্যমে যাচাই করে নেওয়া। 6 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অ্যাক্টিভিটি প্রমোটস ইলাবোরেশন। তো ইলাবোরেশন মানে কি, কোনো কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। এই যে কোন বিষয়টা উপর ইলাবোরেশন অর্থাৎ বিস্তারিতভাবে কোনো কিছু ব্যাখ্যা করছে, এটা কোন বিষয়টা উপর সব থেকে বেশি ফোকাস করছে বা জোর দিচ্ছে। গ্রুপ প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল রিসার্চ, ক্লাস ডিসকাশন, নাকি অল অফ দি অ্যাবাভ। তো ইলাবোরেশন কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু ফোকাস করছে, গ্রুপ প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল রিসার্চ, ক্লাস ডিসকাশন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ অল অফ দি অ্যাবাভ। 7 নম্বর প্রশ্ন দেখো, হুইচ কোয়েশ্চেন্স টাইপ এনকারেজেস এক্সপ্লোরেশন। তো কোন ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা কোনো কিছু এক্সপ্লোর করতে পারি, খুঁজতে পারি। সেটা ক্লোজ এন্ডেড কোশ্চেনের মাধ্যমে, ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে, মাল্টিপাল চয়েসের মাধ্যমে, ট্রু ফলসের মাধ্যমে। তো এক্ষেত্রে আমরা যেটা এক্সপ্লোর করতে হয় সেটা ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে, যেখানে একটা প্রশ্নের অনেকগুলো সম্ভাব্য উত্তর হবে এবং সেই সমস্ত ধরনের সম্ভাব্য উত্তরগুলি কিন্তু সঠিক হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য টিচার ইন দ্য এক্সপ্লেন ফেজ। তো এক্সপ্লেন ফেজ যেটা রয়েছে ব্যাখ্যা দেওয়া, টিচারের একটা ভূমিকা কী থাকে, ফেসিলিটেটর, লেকচারার, মেন্টর, নাকি অ্যাসেসর। তো দেখো এখানে যেটা হবে সেটা হবে কিন্তু লেকচার, অর্থাৎ যেখানে কিন্তু ব্যাখ্যাটা কে করবেন, টিচার ব্যাখ্যা করবেন। তো সেখানে কিন্তু তিনি লেকচারারের ভূমিকা তিনি পালন করবেন। 9 নম্বর প্রশ্ন দেখো, হু ডেভেলপ দ্য 5B মডেল। তো 5B মডেল কে তৈরি করেছে, BSCS, NASA, NSF, নাকি NEA। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে BSCS। তোমরা আমাকে ফুল ফর্ম কমেন্টসে জানাবে যে BSCS এর ফুল ফর্ম কী। 10 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য 5B মডেল স্ট্যান্ড ফর। তার 5B মডেল বলতে কী বোঝায়। দেখো, এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। বি, এনকোয়ার, এক্সামিন, এক্সিকিউট, এলাবোরেট, ইভ্যালুয়েট। সি, এডুকেট, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। ডি, এনগেজ, এক্সামিন, এক্সপ্লেন, এক্সিকিউট, ইভ্যালুয়েট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর আমরা সকলে জানি এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট এবং ইভ্যালুয়েট হচ্ছে 5B মডেল।
11 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ইলাবোরেট ফেজ ফোকাস অন। তো ইলাবোরেট ফেজ বিস্তারিতভাবে যে আলোচনা কিসের উপর ফোকাস করে? অ্যাপ্লাইং কনসেপ্ট, ইন্ট্রোডিউসিং নিউ কনসেপ্ট, অ্যাসেসিং প্রায়র নলেজ, প্রোভাইড ফিডব্যাক। তো ইলাবোরেট ফেজ যে বিষয়টার উপর সব থেকে বেশি জোর দেয় সেটা হচ্ছে অ্যাপ্লাইং কনসেপ্ট, কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা। 12 নম্বর প্রশ্ন দেখো, আমার পড়তে একটু ভুল হয়েছে, দেখো, ইজ অ্যালাউয়েবল টু স্কিপ আ স্টেপ। কী বলছে? যে আমরা যে 5E যে মডেলটা পড়লাম তার যে 5টি যে রয়েছে বা 5টি যে ধাপ রয়েছে সেটার মধ্যে কি কোনো স্টেজকে কি আমরা বা স্টেপে কি আমরা স্কিপ করতে পারি? যদি বলো হ্যাঁ তাহলে হবে সঠিক উত্তর হবে ইয়েস, যদি বলো না তাহলে হবে বি, যদি বলো মেবি হতে পারে তাহলে হবে সি। তো আমরা কি কোনো স্টেপকে আমরা কি সত্যি স্কিপ করতে পারি? কোনো স্টেপকে কিন্তু স্কিপ করতে পারি না। তাহলে কিন্তু আমাদের মধ্যে যে যে কানেক্ট করে আমরা যে পড়াচ্ছি সেই পড়াশোনার মধ্যে কিন্তু কোনো সেই কানেকশানটা ব্রেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো স্টেপকে কিন্তু আমরা স্কিপ করতে পারি না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নো, অর্থাৎ অপশানস বি। তো আমাদের আলোচনা আমার এখানেই শেষ হলো। যদি আমার সেশনটি একটু ভালো লেগে থাকে তোমাদের, যারা নতুন আছো বা নতুন আসছো আমার চ্যানেলটাকে দেখতে, যে আমি কেমনভাবে পড়াশোনা করাচ্ছি বা আলোচনা করছি তোমাদের সঙ্গে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে একটু। তোমাদের সহযোগিতা আমার একান্তই দরকার, না হলে কিন্তু আমি উপরে উঠতে পারবো না। আমার যেমন সাবস্ক্রাইবের দরকার, তোমরা যেমন আমার কাছে কিছু শিখতে পারছো, আমারও কিছু দরকার আছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো, আমি গ্রো করতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, কমেন্টস করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।